তো আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে যে আমি কিছু ধ্বনি লিখে রেখেছি, অর্থাৎ কিছু বর্ণ লিখেছি। বাম পাশে দেখো যে আমি এখানে স্বরবর্ণ লিখেছি, আর ডান পাশে দেখা যায় ব্যঞ্জনবর্ণ লেখা আছে। তো এইগুলো লিখেছি এই কারণে যে আমাদের বাংলা ভাষায় 50টি বর্ণ আছে, স্বরবর্ণ 11টি আছে এবং ব্যঞ্জনবর্ণ 40টি আছে। এর মধ্যে ধ্বনিগুলো আমাদের মানে বর্ণ এতগুলো হলো, ধ্বনি তো এতগুলো উচ্চারণ করি না, ধ্বনি উচ্চারণ করি কম। এই কম ধ্বনির মধ্যে মৌলিক ধ্বনিগুলো যদি বলি 37টি, তাহলে 37টি বর্ণধ্বনির মধ্যে 7টি স্বরধ্বনি এবং 30টি ব্যঞ্জনধ্বনি। এই স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনিগুলোর মধ্যে আবার যেগুলো আরও বেশি সমস্যা দেখা দেয়, যেগুলো আমাদের পরীক্ষার জন্য সমস্যা আমরা ফিল করি, এইগুলোই নিয়ে আমরা শুধু ক্লাসটা আলোচনা করব। তো এর মধ্যে বিশেষ কিছু সমস্যা রয়েছে, যেমন স্বরধ্বনির ক্ষেত্রে। তো স্বরধ্বনি আমরা প্রথমেই যে ধ্বনিটা দেখতে পাচ্ছি, এইটা আমরা গ্রামগঞ্জে শহরে যেখানে হোক আমরা অনেকে এটাকে স্বর, স্বরীয় ইত্যাদি উচ্চারণ করে থাকি। অ্যাকচুয়ালি আমাদের শব্দের উচ্চারণের জন্য, শুদ্ধ উচ্চারণের জন্য এটা স্বরীয় স্বরীয় কিছু বলা ঠিক না, আমরা এটাকে অ উচ্চারণ করবো। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি এটা অ। এই অটা আমাদের দুই ধরনের উচ্চারণ প্রধানত হয়ে থাকে, দুই ধরনের। একটা অ, আমরা যদি একটা শব্দ লিখি, এই যে অ, অতে আমরা লিখলাম এই শব্দটা, দেখো অলস। এই অলস শব্দটা আমরা লিখেছি, অলস শব্দে দেখো অলস শব্দটাতে অটা অ এর মতো উচ্চারণ করছি, এটা কোনো পরিবর্তন নাই। কিন্তু যখন আমরা অলস বাদ দিয়ে আরেকটা শব্দ লিখি, এবার যদি লিখি আমরা এই যে এই শব্দটা, হ্যাঁ এখানে কিন্তু অ দিয়ে লেখা আছে অ, কিন্তু এখানে আমরা এটা কি অতি উচ্চারণ করি নাকি অতি উচ্চারণ করি? হ্যাঁ নিশ্চয় ঠিক বলেছো যে এটা ও আমরা উচ্চারণ করি, মানে অতি বলি না, আমরা বলি অতি। তাহলে একই ধ্বনি উচ্চারণ হওয়ার কথা ছিল, কিন্তু দেখো যে স্বরবর্ণ অ, এখানেও স্বরবর্ণ ও আছে, কিন্তু তারপরেও আমরা এক জায়গায় অ উচ্চারণ করছি আর এক জায়গায় ও উচ্চারণ করছি। তারপরে এখানে আমাদের অটা দুই ধরনের উচ্চারণ হয়ে থাকে, এটা আমি মিশিয়ে দিলাম। এখানে অ আমরা দেখতে পেলাম দুই ধরনের উচ্চারণ হয়, অটা আমাদের দুই ধরনের, একটা অ উচ্চারণ হলো, আরেকটা ও উচ্চারণ হলো। একটা অ আর একটা ও উচ্চারণ হচ্ছে। তাহলে কখন অ হবে আর কখন ও হবে, এটার কিছু নিয়ম আছে, সূত্র আছে, এগুলো আগামী ক্লাসে আবার আলোচনা করবো। আজকে শুধু বেসিকটা। এরপরে আসে আ। এই আ উচ্চারণ কি আমরা দেখো, যখন আতে যখন আম খেতে মন যেতে পারে, তাই আমরা আর লিখলাম আম, ঠিক আছে? তাহলে আম অথবা আমার দিল, এটাই আসবে আ, মানে আটা আয়ের মতো উচ্চারণ হবে। যখন আমরা এই আটা মানে এটা একটা কথা বলে রাখা উচিত যে এই স্বরধ্বনিগুলো যে বা স্বরবর্ণগুলো রয়েছে, স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে, কার আছে, এই কারগুলো থাকলেও একই কথা, হ্যাঁ মানে বর্ণ অথবা কার যেটা থাকুক উচ্চারণের ক্ষেত্রে একই কথা আসবে। তাহলে এখানে আ অথবা আকার, হ্যাঁ যদি আসে তাহলে আকারের ক্ষেত্রে একই কথা, আয়ের জন্য যেটা আকারের। তাহলে এবার আম, আমের পরে এবার আমরা দেখি আরেকটা শব্দ লিখি, যেমন এই যে খ দিলাম, একটা যন্ত্রণা দিলাম, আর একটা ত দিলাম, তাহলে দেখা গেল এইখানে একটা আকার আছে। এখানে এটাকে আমরা কি উচ্চারণ করি, এই শব্দটাকে, হ্যাঁ এই শব্দটাকে আমরা কি খাত উচ্চারণ করি, যে খ যখন এখানে একটা আকার আছে যেহেতু, তাহলে আ বলা উচিত, তাহলে খাত, এটা তো আমরা খাত বলি না, আমরা বলি খ্যাত, হ্যাঁ খ্যাত বলি, তাহলে এ উচ্চারণ হচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা দুটো বিষয় পেলাম। এখানে দেখো যে আমরা এই আয়ের উচ্চারণটা দুই প্রকার পাচ্ছি। একটা আ দিয়ে আমরা কি করছি, একটা আ দিয়ে আমরা মানে একটা আয়ের মতো উচ্চারণ হলো, আর একটা এবার উচ্চারণ হচ্ছে এটা এর মতো, এই যে অ যখন এর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে আয়ের দুই ধরনের উচ্চারণ পাচ্ছি, একটা আ আর একটা এ। এবারে আসলে ই এর কথা, তাহলে আমরা আসি এখানে ই এর কথা। এখানে দুটি পেলাম, দুঃখিত এটা মিশিয়ে দেওয়া ঠিক হয়নি, তাহলে এটা আমরা আবার লিখি, একটা আ আর একটা হলো এ, ঠিক আছে? এবার আসি ই এর, একটাকে আমরা বলি
রস্বই আর একটা বলি দীর্ঘ ই। আসলে উচ্চারণের ক্ষেত্রে ধ্বনিগত দিক থেকে দুটো উচ্চারণ একই। রস্ব ই যেটা বলি ওটারও ই উচ্চারণ, দীর্ঘ ই যেটা বলি ওটারও ই উচ্চারণ, অর্থাৎ ই দুই এর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু একটা ই সিঙ্গেল ই। অর্থাৎ প্রথম ইটা যেমন আছে ওটার উচ্চারণ এইটা ই, অর্থাৎ এই দুটির উচ্চারণ আমরা দুটির উচ্চারণ শুধু ই দিয়ে করি। হ্যাঁ, যেমন ই থেকে আমরা ই থেকে ইলিশ বলতে পারি, ইলিশ হতে পারে। ই থেকে আর কি হতে পারে, কি শব্দটা নিজেও এই কি আবার দুইটা আছে, একটা রস্বই কি একটা দীর্ঘ ই কি, দুই কি এর উচ্চারণ কিন্তু একই। ঠিক আছে, তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, একটা বললো তুমি কি খেয়েছো, বললো যে হ্যাঁ অথবা না, আরেকটা বলছি যে তুমি কি খেয়েছো, প্রথম বলছে হ্যাঁ খেয়েছি, তখন বললো কি খেয়েছো, ও বললো তো আমি বার্গার চিকেন ফ্রাই হ্যান থেকে খেয়েছি। তাহলে দুই কি এর উচ্চারণ কিন্তু একই হচ্ছে, তার মানে ই এবং ই এর উচ্চারণ একই। একই কথা হলো এই যে রস্ব আর দীর্ঘ বলছি, এই রস্ব এবং দীর্ঘ দুই উইয়ের উচ্চারণ কিন্তু একই, অর্থাৎ দুই উইয়ের উচ্চারণটা এই যে রস্ব মানে এটাও রস্ব, রস্ব মানে দুইটাই উচ্চারণ একই। হ্যাঁ, রস্ব থাকলো একই উচ্চারণ, দীর্ঘ থাকলো একই উচ্চারণ, অর্থাৎ রস্যর উচ্চারণটাই হবে। আর যদি এগুলোর কার থাকে, যেমন ইতে ই কার, দীর্ঘতে দীর্ঘ কার, তাহলে ওই একই কথা, শুধু ই এর উচ্চারণ হবে। এখানে রস্যকারও থাকতে পারে, দীর্ঘ করে থাকতে পারে, কোনো শব্দের মধ্যে থাকলেও শুধু রস্য উচ্চারণটা হবে, বা রস্যকারের উচ্চারণটা হবে, এটা হবে রস্যকার। আর এখানে রস্যইকারের উচ্চারণ হবে, ঠিক আছে। এবারে সেই রি, এই রির উচ্চারণটা সরাসরি আমরা একদম র ঋষি বলি বা ইকার বলি, এই রির উচ্চারণ মানে রি করবো, ঠিক আছে। যেমন ঋণ শব্দটা, ঋণ শব্দ যখন আমরা লিখি, আচ্ছা পরের শব্দগুলো একটু আলোচনা করবো সমাজে। এবারে এ উচ্চারণ, এটাকে আমরা এলাকা বিশেষে এটাকে কখনো এ বলি, ও কেউ কোনো এলাকায় আমরা এটাকে বলবো, ঠিক আছে। উত্তরবঙ্গের মানুষ বলি এ, দক্ষিণবঙ্গের মানুষ বলি ঠিক আছে। তাহলে এ বলি আর বলি, বললেও একটা আর একটা থেকে যায়, আবার বললেও আর একটা থেকে যায়, অর্থাৎ এ বা এর উচ্চারণ দুই ধরনের আছে। দুই ধরনের কি, একটা হলো এটা এর মতো একটা থাকে, একটা এর মতোই থাকে, আর একটা হলো এটা এর মতো হয়ে যায়, এই যে ঠিক আছে। যেমন আমরা এক বলি, তারপরে একটি বলি, হ্যাঁ দুইখানেই মানে এ রয়েছে, কিন্তু এক জায়গায় এক বলছি আর এক জায়গায় এক বলছি, একটি, ওকে। এবারে আসি ওই, যদি কোনো শব্দের মধ্যে ওই থাকে তাহলে এটার উচ্চারণটা লিখতে হবে আমাদের এই যে ও রস্বই ওই দিয়ে, ও রস্বই ওই দিয়ে লিখতে হবে, ওকে। হ্যাঁ, একইভাবে আমরা পেলাম এটা কি ও রস্বই ওই দিয়ে লিখতে হবে, ওকে। একইভাবে যদি মানে ও থাকে, ও থাকলে ওই উচ্চারণ ও এর মতোই হবে, এটা পরিবর্তন হবে না, অর্থাৎ ওটা ও এর মতোই থাকবে, ও যেমন আছে তেমনই থাকবে, এটা পরিবর্তন নেই। তবে ও যেটা, এটা আবার পরিবর্তন হবে, একই কথা। এই যে ও যদি থাকে তাহলে এটা ও রস্য ও এরকম উচ্চারণ হতে হবে, ওকে। আচ্ছা, এই গেল আমাদের স্বরধ্বনি উচ্চারণের কথা। এটা হচ্ছে আমরা ব্যঞ্জনধ্বনি উচ্চারণের কথা। ব্যঞ্জনধ্বনি থেকে এটা আমাদের ব্যঞ্জনধ্বনি অনেকগুলো আছে, 39টার দোকানে আলোচনা করা, এখানে কয়েকটা যা আছে তাই আমরা আলোচনা করবো। তাহলে এইটা আমরা ব্যঞ্জনধ্বনি, কেউ এটা ক্ষীয় বলে, কেউ যুক্তাক্ষর বলে, ঠিক আছে। তো আমরা এটা বলছি এটা ক্ষীয়। তো ক্ষীয় যদি থাকে তাহলে ক্ষীয় উচ্চারণটা দুই ধরনের হবে। কয় ধরনের হবে? দুই ধরনের হবে। একটা ক্ষীয় মানে এই ক্ষীয়টা যদি শব্দের শুরুতে থাকে, অর্থাৎ খ যদি শব্দের শুরুতে থাকে, ক্ষীয়টিও বাদ দিয়ে সরাসরি খ বলে, তাহলে খ যদি শব্দের শুরুতে থাকে এই খটা, তাহলে এখানে কি আছে কজবর্জন আছে আমরা জানি। তো এই খ যদি শব্দের শুরুতে থাকে তাহলে শুধু খ উচ্চারণ হবে, যদি শব্দের শুরুতে থাকে তাহলে এই খ উচ্চারণ হবে, ঠিক আছে, এই খ উচ্চারণ। এখন শব্দের মধ্যে যদি থাকে অথবা শেষে থাকে তাহলে কিন্তু এই খ উচ্চারণ খ আর দিয়ে করা যাবে না। যেমন
ক্ষতে, ক্ষমতা, ক্ষতে, ক্ষতি ইত্যাদি এই জায়গায় শব্দ শুনতে আছে, সুতরাং এই জায়গায় খটা ক্ষয়ের মতো উচ্চারণ হয়েছে। কিন্তু শব্দের মধ্যে যদি থাকে তাহলে এটা শব্দের মধ্যে থাকলে তখন এটার উচ্চারণ হয়ে যাবে এইটা, এই যে খ হসন্ত খ, এটা হবে খ হসন্ত খ। হ্যাঁ, যেমন আমরা দক্ষ শব্দটা যদি এই দক্ষ এটা শব্দের শেষে আছে তাহলে এখানে যুক্ত খ, এখানে খ হবে না, দক্ষ আমরা বলবো না, এটাকে বলছি দক্ষ, দক্ষ মানে কয় খ উচ্চারণ হচ্ছে, এই যে ক হসন্ত খ, এটা ফাইন। এরপরে আসলে আমরা উ অথবা অনুসার, উ অথবা অনুসার শব্দের মধ্যে যেটাই থাকুক, উ থাকুক অথবা অনুসার থাকুক, এটার উচ্চারণ বরাবরই এটা উচ্চারণ হবে উ বানানটা, অর্থাৎ উচ্চারণটা যখন আমরা লিখি, যখন উচ্চারণের শব্দটা লিখবো, উচ্চারণ শব্দটা লেখার সময় তখন এখানে উ দিয়ে আমাদের একটা হসন্ত দিয়ে উচ্চারণটা লিখতে হবে, উ দিয়ে একটা হসন্ত বসিয়ে দিতে হবে। তার মানে যদি শব্দের মধ্যে অনুসার দিয়েও থাকে শব্দ তাহলে উচ্চারণ লেখার সময় উ দিব। ওকে, এরপর সেই ইও, এটাকে উচ্চারণ করি আমরা ইও। ইও এর বাংলা ভাষায় উচ্চারণে খুব একটা ইওর ব্যবহার নাই বললেই চলে, কয়েকটা মাত্র শব্দে ইও এর ব্যবহার হচ্ছে, যেমন মিও মিও বলি, মিয়া বলি, মিও বলি, ওকে, কিংবা ভুইয়া বলি, তাহলে এই ক্ষেত্রে ইওর উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা উচ্চারণটা স্বাভাবিক যে উচ্চারণটা সেটা হলো ইও, স্বাভাবিক উচ্চারণটা ইও, এটাকে আমরা ইও এইভাবে উচ্চারণ করতে পারি। এটা নিয়ে আমার একটু ইয়া রয়েছে, বিতর্ক আছে, যেমন কেউ এটাকে ইওটাকে এইভাবে উচ্চারণ করে, আমরা এটাকে দেখতে দিই, ইওটাকে উচ্চারণ করে এইভাবে আর কি, মানে উচ্চারণটা লেখার উচ্চারণ কিভাবে, এই যে রস্যই দিয়ে অন্তস্থ ওকার, এখানে কেউ দেয় চন্দ্রবিন্দুটা, এখানে বিতর্কটা, কেউ আবার চন্দ্রবিন্দুটা এই জায়গায় রস্যই দিতে, ঠিক আছে, কেউ দেয় এই জায়গায়, কেউ দেয় এই জায়গায়, ঠিক আছে। তাহলে দুটোই কিন্তু রাইট, ঠিক আছে। ইও তাহলে এখানে দিলেও রাইট, পিছনে দিলেও রাইট, ওকে। আর আরেকটা এটার উচ্চারণ রয়েছে, সেটা হলো ইও জায়গায়, আরেকটা হলো ইও এর আরেকটা উচ্চারণ, সেটা হলো দন্তনা দিয়ে উচ্চারণ, দন্তনা শব্দ। যেমন আমরা পঞ্চম শব্দটা লিখি যখন এই যে পঞ্চম ইংরেজি, তাহলে এখানে কি মানে পঞ্চম মানে প দন্তনা শব্দ চ, পঞ্চম মানে এই নিয়মের কারণে কিন্তু এখানে দন্তনা দিতে দিচ্ছে, তার মানে এটা কখনো দন্তনা হয়ে যায়, কখনো অন্তস্থ হয়ে যায়, ওকে। এরপরে আসলে আমাদের ব্যঞ্জনধ্বনিতে আরেকটা সমস্যা হলো ন আছে দুটি, একটা হলো মূর্ধন্য ন, আরেকটা শুধু দন্ত ন। তাহলে আমাদের উচ্চারণ লেখার সময়ে উচ্চারণ তো মূলত একটাই হয়, শুধু ন, উচ্চারণ হয় একটা ন, তবে পূর্ণটা হয় যেটা হয় সেটি হলো উচ্চারণ হয় মূলত দন্তন, এই দন্তন, এই দন্তনটা উচ্চারণ হয়। সুতরাং আমরা উচ্চারণে লেখার সময় দন্তন দিয়ে উচ্চারণটা লিখব, ওকে, দন্তন দিয়ে উচ্চারণ লিখব, ঠিক আছে। যেমন পন শব্দটা কেউ লিখবে যে প মূর্ধন্য পন, তাহলে এইখানে মূর্ধন্য থাকতে পারে, কিন্তু আমরা যখন উচ্চারণ লিখবো, উচ্চারণ লেখার সময় এটা মূর্ধন্য না দিয়ে দন্তন্য দিয়ে লিখব, ওকে। এরপরে আসে আমাদের বাংলা ব্যঞ্জনের তিনটা স্বর রয়েছে, এই তিনটা নিয়ে অনেক সমস্যা দেখা দেয়, একটা তালব্য স্ব, মূর্ধন্য স্ব, আর একটা হলো দন্ত স্ব। আমি বলছি যে আমাদের আপাতত বেসিক ক্লাসে আমরা তিনটা স্বরের উচ্চারণ লেখার সময় শুধু একটা লিখব, কোনটা এটা, এটা শুধু আমরা লিখব এই তালব্য স্ব। তাহলে এইটা হলো তালব্য স্ব, অর্থাৎ এখানে যদি শব্দের মধ্যে বানানের ক্ষেত্রে যদি তালব্য স্ব থাকে অথবা মূর্ধন্য স্ব থাকে অথবা দন্ত স্ব থাকে, তাহলে উচ্চারণ লেখার সময় শুধু তালব্য স্ব দিয়ে লিখব, ওকে। এরপরে আসে তিনটা র আছে, ঠিক আছে। তাহলে এখানে তিনটা র, একটা ডয় বিন্দুর র হচ্ছে, আর একটা ভ বিন্দুর র, আর একটা হলো বয় বিন্দুর র। তাহলে এই তিনটা রয়ের উচ্চারণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে, তিনটা রয়ের আলাদা আলাদা উচ্চারণ রয়েছে, যেমন ডয় বিন্দুর র, আর একটা ভ বিন্দুর র, আর একটা হলো বয় বিন্দুর র। আমরা বলি আমার, আমার, আবার, আবার, আমার, ঠিক আছে। আর এটা এই রয়ের উচ্চারণ করি আমরা। আর যখন বলে যে বাড়ি যাব, আমি বাড়ি যাব, বা বাড়ি, গাড়ি, এই এখানে এই ডয় বিন্দুর র এর উচ্চারণটা হয়,
এটা নিয়ে আমার ইউটিউবে ক্লাস আছে, এই 3 র এবং 300 এগুলো আমরা ক্লাসগুলো দেখলে এই পার্থক্যগুলো বুঝতে পারি। এরপরে আসলে জ রয়েছে দুটি, একটা অন্তস্থ জ আর একটা বর্গ জ অথবা বর্গীয় জ। অন্তস্থ জ কিংবা বর্গীয় জ যেটি হোক, এই দুটির মধ্যে উচ্চারণে সবসময় আমরা লিখব বর্গীয় জটা। এখানে উচ্চারণ লেখার সময় লিখবো বর্গীয় জ। তো অন্তস্থ জ দিয়ে থাকে তা তো লিখবো আমরা বর্গীয় জ দিয়ে, আর যদি বর্গীয় জ দিয়ে থাকে তাহলে বর্গীয় জ হবে, কোনো পার্থক্য নেই। আর একটা শব্দ হলো খণ্ডত রয়েছে। এই খণ্ডত এর উচ্চারণটা লেখার সময় আমরা যখন লিখব তখন খণ্ডতটা আমাদের উচ্চারণ লিখতে হবে ত দিয়ে, এখানে একটা হসন্ত লিখতে হবে, ত দিয়ে হসন্ত লিখতে হবে খণ্ডত। এগুলো এছাড়াও আরো রয়েছে, মানে আরো একটু কঠিন কিছু ক্রিটিক্যাল রয়েছে, যেমন হ এর সঙ্গে অনেক সময় ল থাকতে পারে, আবার হয়ের সঙ্গে দন্তন্য থাকে, তারপরে হয়ের সঙ্গে মূর্ধন্য থাকে এগুলো, এবং আরো আছে যেমন হয়ের সঙ্গে ব থাকে, ঠিক আছে। এগুলো আলাদা আলাদা উচ্চারণ রয়েছে, এগুলোর আলাদা আলাদা নিয়ম রয়েছে। বেসিক ক্লাসে আমরা যেটা জানলাম যে আমাদের যে স্বরধ্বনিগুলো রয়েছে এবং ব্যঞ্জনধ্বনিগুলো যেগুলো নিয়ে আমাদের উচ্চারণের বেশি সমস্যা দেখা দেয়, সেগুলো বেসিক্যালি আমাদের উচ্চারণটা কয় ধরনের হয় এবং কী রকমের হয়, কোন রূপের হয় এবং কোনটা হয় না, এগুলো আমাদের আলোচনা করা হলো। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং আগে এগুলো ভালো করে জানতে হবে, তারপরে আমাদের এই পরের যে ক্লাসগুলো হবে বাংলা উচ্চারণের আগামী ক্লাসটা হবে এবার একবারে এইখান থেকে শুরু অধ্বনি উচ্চারণ নিয়ম। আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, যেমন এবারে 2024-25-এর যে প্রশ্নগুলো এসেছে, 24 সালে এসেছিল অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লেখো, এবং এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লেখো, এবং গ ফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লেখো। আবার 25 সালে এসেছে অধ্বনি উচ্চারণের নিয়ম, তারপর ব ফলা উচ্চারণের নিয়ম, ম ফলা উচ্চারণের নিয়ম, এ ধ্বনি উচ্চারণের নিয়ম। এছাড়াও আমাদের আরও উচ্চারণের আরও কিছু সূত্র জানতে হবে, যেমন জ ফলার উচ্চারণের নিয়মও আছে, এবং এছাড়াও র ফলা উচ্চারণের নিয়ম আছে। এইখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই কয়েকটা মাত্র, অধ্বনি, ব ফলা, ম ফলা এবং জ ফলা। আর এখানে পাশাপাশি হলো এ ধ্বনির আবার 2টা রূপ রয়েছে, অধ্বনির 2টা রূপ রয়েছে, এগুলো আগামী ক্লাসে আমরা এগুলো জানতে পারবো। আমরা আজকে শুধু বেসিক্যালি জানলাম যে কোন ধ্বনিটার কয়টা রূপ রয়েছে, এরপর আমরা ব্যাকরণগতভাবে তাদের উচ্চারণের নিয়ম, তারপরে কোনটা সংবৃত কোনটা বিবৃত, এগুলো এই পর্যায়ক্রমে একটু জটিলের দিকে যাবো। আপাতত এইটুকুই, এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ থাকেন, এবং এইচএসসি পরীক্ষার্থী অন্যান্য শিক্ষার্থীদের শুভকামনা জানাচ্ছি। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।